শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই শিরোনামগুলো জানাবো। কাশ্মীরে হামলার জেরে ভারত পাকিস্তান সীমান্তে বিরাজ করছে উত্তাপ। গুজরাটে অভিবাসন বিরোধী অভিযান, নিজ নিজ সরকারের সিদ্ধান্তে আস্থা বিরোধীদের। The united opposition condemned this action and said that we are there to support whatever action the government wants to take. Pakistan is not interested in provoking any conflict, but we do maintain the ability to defend ourselves. নির্বাচনের দিনক্ষণ নিয়ে দলগুলোতে সংশয় সন্দেহ, প্রস্তুতির জন্য রোডম্যাপ চান নেতারা। সময় নিয়ে সন্দেহের অবকাশ নেই বলছেন প্রেস সচিব। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরির কাজ চলমান বলছেন আলী রিয়াজ। বিশ্বাসযোগ্য টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে সহায়তা করবে জামায়াত। কিছুক্ষণের মধ্যেই শুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া, শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। আবারও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ঘটল গোলাগুলির ঘটনা। ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা এএনআই। তাদের দাবি, শুক্রবার রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির বিভিন্ন পয়েন্টে পাকিস্তান থেকে গুলি ছোড়া হয়। পরে পাল্টা জবাব দেয় ভারতের সেনাবাহিনীও। আর পাল্টাপাল্টি এই সংঘর্ষে হতাহতের কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে শুক্রবার সকালেও দুপক্ষের মধ্যে গোলাগুলির তথ্য জানায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপরে হামলার নিন্দা জানিয়ে জাতীয় ঐক্যের ডাক দিলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শুক্রবার সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে তিনি হাসপাতালে যান। এ সময় রাহুল গান্ধী বলেন, ভারতীয়দের মধ্যে বিভাজন সৃষ্টির জন্যই এই হামলা চালানো হয়েছে। এ সময় হতাহতদের প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা জানান বিরোধী দলীয় নেতা। বর্তমান পরিস্থিতি সামাল দিতে আবারও সরকারের যে কোনো সিদ্ধান্তকে সমর্থনের কথা জানান এই কংগ্রেস নেতা। একই দিনে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সাথে একটি সৌজন্য সাক্ষাৎও করেন রাহুল। Love and affection to everybody. যা ঘটেছে তা আমাদের মধ্যে সামাজিক বিভাজন ও ভাইয়ে ভাইয়ে দাঙ্গা লাগানোর জন্য এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। আমরা ঐক্যবদ্ধ না হলে পরাজিত হব। সন্ত্রাসীরাও সেটাই করার চেষ্টা করছে। সর্বদলীয় বৈঠকেই আমরা স্পষ্ট করেছি, এ বিষয়ে মোদী সরকারের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে বিরোধীরা। ভারত সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, দুদেশের মধ্যে সরাসরি যুদ্ধ হলে এশিয়া তো বটেই, ক্ষতিগ্রস্ত হবে গোটা বিশ্বই। এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো বলেছেন, তার দেশ যুদ্ধ চায় না, তবে কেউ সংঘাত উস্কে দিলে আত্মরক্ষার জন্য প্রস্তুত। খাজা ইউসুফের অভিযোগ, নিজ দেশের মানুষকে বিভ্রান্ত করতে সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের উপর চাপাচ্ছে ভারত। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপে চরম উত্তপ্ত ভারত পাকিস্তানের সম্পর্ক। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে পরমাণু শক্তিধর দেশ দুটি? এরই মধ্যে ভারতের সব বিরোধী দল পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের লাইসেন্স দিয়ে দিয়েছে মোদী সরকারকে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সতর্কবার্তা, কাশ্মীর ইস্যু গড়াতে পারে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধে। তার দাবি, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে তার নেতিবাচক প্রভাব পড়বে গোটা বিশ্বেই।
ভারত পানি বন্টন চুক্তি স্থগিত করে দুদেশের মধ্যে সম্পর্কের গুরুতর অবনতি ঘটিয়েছে। এটি বিশ্বব্যাংকের অনুমোদিত চুক্তি, তারা এভাবে এটি ভঙ্গ করতে পারে না। তাদের এই পদক্ষেপে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এমনটি ঘটলে তা কেবল এই অঞ্চল ও আমাদের দেশই নয়, গোটা বিশ্বের উপরই প্রভাব ফেলবে। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডেরই তীব্র নিন্দা জানানো উচিত। কয়েক দশক ধরেই সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে পাকিস্তান। এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর অভিযোগ, সন্ত্রাসী হামলায় সরকারের ব্যর্থতা থেকে ভারতীয়দের মনোযোগ সরাতেই পাকিস্তানের উপর দায় চাপানো হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্টের ছেলের দাবি, অপ্রয়োজনীয় সংঘাতে জড়াতে চায় না তার দেশ, তবে আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এটি দুর্ভাগ্যজনক যে প্রত্যেক সন্ত্রাসী হামলাকেই আমরা দুই দেশের বিরোধে পরিণত করি। ঘটনার সাথে সাথে পাকিস্তানকে দায়ী করেছে ভারত। জনগণের মনোযোগ অন্যদিকে সরাতে এটি করেছে তারা। আমি আশা করি দুই দেশই সর্বোচ্চ সংযম দেখাবে। এই মুহূর্তে পাকিস্তান অপ্রয়োজনীয় কোনো সংঘাত উস্কে দিতে আগ্রহী নয়, তবে আত্মরক্ষার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভিসা বাতিলের পর ভারত থেকে নিজ দেশে ফিরতে শুরু করেছেন পাকিস্তানিরা। দেশটির বিভিন্ন দলের রাজনীতিবিদরাও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান জানাচ্ছেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কাশ্মীরে এই সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক পরিস্থিতি কি সেটি আমরা জানবো আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। সুকান্ত, জম্মু কাশ্মীরের সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন এবং নতুন কোন কোন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার সেটিও জানতে চাই। দেখুন, জম্মু এবং কাশ্মীর জুড়ে গোটা যে রাজ্যের বিভিন্ন যে সীমান্ত রয়েছে, পাকিস্তানের দিকে যে সীমান্তগুলি রয়েছে, নেপাল যে সীমান্তগুলি রয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে এবং জোর তল্লাশি অভিযান চলছে। গ্রেপ্তার প্রায় কয়েকশো কিন্তু লোককে গ্রেপ্তার করা হয়েছে যে এই হাদসার সাথে তাদের সাথে কোন রকম যুক্ত আছেন কিনা, এবং যারা যারা এই সন্ত্রাসীকে সমর্থন করেছেন তাদেরকে কিন্তু চিহ্নিত করার চেষ্টা করছে। এছাড়া যে সরকারের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে এই যে পর্যটকদের উপরে যে হামলা হয়েছে, 26 জনের মৃত্যু হয়েছে, এর ফলে কিন্তু জম্মু কাশ্মীরে কিন্তু পর্যটন শিল্প ধ্বংসের মুখে। অর্থাৎ যারা পর্যটক ছিলেন, যারা যাওয়ার কথা ছিল, তারাও কিন্তু তাদের সমস্ত কিছু বাতিল করায় সেখানকার যারা মানুষ, যারা মূল জম্মু কাশ্মীরের যে মূল যে জীবিকা এই পর্যটন শিল্পের উপর নির্ভর, সেটা কিন্তু তাদের একটা বড় ধাক্কা দিচ্ছে। সেই কারণেই কিন্তু সেখানকার মানুষ অর্থাৎ জম্মু কাশ্মীরের মানুষও কিন্তু এই যে সন্ত্রাসী হামলার চরম বিরুদ্ধে কিন্তু তারা বন্ধ যেমন পালন করেছেন এবং তা হরতাল করেছেন, তার পাশাপাশি কিন্তু প্রতিবাদ মিছিল করছেন প্রতিনিয়ত। এখন সীমান্ত জুড়ে যেমন সেনাদের সংখ্যা বাড়ানো হয়েছে এবং অত্যাধুনিক যে আধুনিক যে অস্ত্র সরঞ্জাম সেগুলোও কিন্তু সেখানে আরো বেশি সংখ্যক মাত্রায় মজুত করা হচ্ছে। সমস্ত যে জম্মু এবং কাশ্মীর জুড়ে কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি নিয়েছে। কিন্তু তবে একটা জিনিস, যে এই যে সিন্ধু যে পানি চুক্তি, সেই পানি চুক্তি বাতিল করার ফলে কিন্তু পাকিস্তান কিন্তু একটা বড় সমস্যার মুখে পড়ছে। তার কারণ এই সিন্ধুর যে জল, সেই জলের উপরে কিন্তু 4টি নদী, জিলম, চেনাব, রবি, বিয়াস এবং সাতলুজ, এই 5টি নদী কিন্তু নির্ভর ছিল। অর্থাৎ এই 5টি নদীতে যদি জল না যায়, সেখানকার কৃষিক্ষেত্র যেমন একদিকে ধ্বংস হয়ে যাবে, তেমন শিল্পক্ষেত্রেও কিন্তু একটা বিশাল ধস নামবে জলের অভাবে, পানীয় অভাবে। এই যে অর্থাৎ যে হাতে না মেরে ভাতে মারার যে প্রক্রিয়া নিয়েছেন নরেন্দ্র মোদী সরকার এবং তাকে সমর্থন করেছেন সম্পূর্ণ যে ভারতের যত বিরোধী দল আছে, রাজনৈতিক বিরোধী দল, সবাই কিন্তু মোদীর এই পদক্ষেপকে সমর্থন করেছেন এবং যে সিন্ধুর যে পানি চুক্তি সেটাকে স্থগিত রেখে পাকিস্তানকে একদিকে যেমন অর্থনৈতিক ভাবে, কৃষি, শিল্প সব দিকে যেমন তাকে কোণঠাসা করবে, পাশাপাশি সেখানের যে পানীয় জল সেখানেও কিন্তু সংকটে পড়বে। অর্থাৎ যে পানি, যে খাবার যে পানি, সেই পানিও পর্যন্ত কিন্তু তারা পাবে না, কারণ এই নদীগুলি থেকেই কিন্তু পানি সংগ্রহ করে সেটাকে ফিল্টার করে সেখানকার মানুষ কিন্তু পান করতেন। স্বাভাবিকভাবেই কিন্তু পাকিস্তান বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এই পানি নিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে যে পাকিস্তানের যিনি পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টির যিনি প্রধান, অর্থাৎ এখন বর্তমানে তিনি বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি, তিনি কিন্তু বলেছেন যে সিন্ধু নদ আমাদের এবং এই নদ আমাদেরই থাকবে, জল না বইলে ভারতীয়দের রক্ত বইবে, এমন কিন্তু একটা হুমকি তিনি দিয়েছেন।
যার ফলে এই হুমকির ফলে কিন্তু ইতিমধ্যেই ভারতের যে বিদেশ মন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে সিন্ধু নদ দিয়ে কিন্তু এক ফোঁটা পানি কিন্তু পাকিস্তানের দিকে যাবে না, তার জন্য যে কোনো যে হামলা বা যুদ্ধের প্রস্তুতির জন্য কিন্তু হ্যাঁ, ক্রমশ যে সেটি যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। ধন্যবাদ, আপনি আরো বিস্তারিত করে জানাচ্ছিলেন আমাদেরকে সুকান্ত। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে অবশেষে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশই চলমান দ্বন্দ্ব মিটিয়ে নেবে আশাবাদী তিনি। আর এই সংকট নিরসনে দুদেশের নেতাদের সাথে যোগাযোগ করবেন কিনা সেই প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প। ভারত ও পাকিস্তান দুদেশের সাথেই খুব ঘনিষ্ঠ আমি। ওরা কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। সীমান্তের এই উত্তেজনা নতুন কিছু নয়। আশা করছি তার একটা সমাধানে পৌঁছাবে। দুই দেশের নেতাদেরই আমি চিনি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। একটি কথাই বলবো, অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন, এখানে ছাত্র জনতার আন্দোলনের সফলতায় পতন ঘটেছে শেখ হাসিনা, কিন্তু তাদের আমলের যে সমস্ত ভাইরাস, এই ভাইরাস যেন সরকারকে আক্রান্ত করতে না পারে সেটাও তো দেখতে হবে, সেটাও আপনার জানা থাকে। আমি জানি যে অধিকাংশ উপদেষ্টা যারা, তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ। ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে, কিন্তু ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যুরোক্রেসি যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে সোচ্চার থাকা, কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে। সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরও তীব্র করা দরকার ছিল, এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন, ক্ষমতার অংশ নিচ্ছেন, তখন তাদের আরও সতর্ক থাকার কথা ছিল। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এই অভিযোগ তো উঠছে। স্বাস্থ্যমন্ত্রীর পিএ আরেক, স্বাস্থ্য উপদেষ্টার পিএ আরেক উপদেষ্টার বোধহয় এপিএস, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো ওটা 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে, যে আমাদেরকে বলো। জাতীয় প্রেস ক্লাবে ছিলাম, রুহুল কবির রিজভী কথা বলছিলেন, সরাসরি শুনছিলেন আপনারা। নির্বাচন নিয়ে শঙ্কা আর সন্দেহ দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং ধোঁয়াশা কাটাতে তাই সুনির্দিষ্ট রোডম্যাপ চায় দলগুলো। নেতারা বলছেন নির্বাচন এড়িয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার চেষ্টা চলছে। দিনক্ষণ ঘোষণা হলে তারা আশ্বস্ত হতেন। রাজনীতি বিশ্লেষক সাব্বির আহমেদের মতে রোডম্যাপের দাবি যৌক্তিক, বাস্তবসম্মত, কেননা এর উপরেই নির্ভর করছে দল ও কমিশনের নির্বাচনী প্রস্তুতি। সাইফুদ্দিন রবিন জানাবেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। শুরুতে 6 মাসের মধ্যে, কখনো যৌক্তিক সময় থেকে 1 বছর, আর সবশেষ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে অটল দলটি। 2 দফা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেও আশ্বস্ত হতে পারেনি বিএনপি। পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম। কেন বারবার নির্বাচনের নির্দিষ্ট দিন তারিখ চাইছে বিএনপি? আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করার সাথে সাথে জনমনে একটা স্বস্তির ভাব আসবে যে সত্যিকারভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারবো যে আমরা কখন কিভাবে নির্বাচনের জন্য আগাতে হবে। অনিশ্চিত পরিবেশের মধ্যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য হয় না এবং রাজনৈতিক অস্থিরতাও বিদ্যমান থাকে। পরস্পরের সম্মানবোধের বাইরে গিয়ে সাংঘর্ষিক রাজনীতির দিকে যাবে, সেই জায়গাটাই কিন্তু স্বৈরাচারের জন্য আপনি মুক্ত করে দিচ্ছেন। গণতান্ত্রিক অর্ডারের দিকে যতক্ষণ না যাবেন ততক্ষণ স্বৈরাচারের জন্য একটা স্পেস ক্রিয়েট করে দিচ্ছেন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতারাও মনে করেন নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। স্পষ্ট একটা ধারণা যদি পাওয়া যেত, দ্বিধা, একটা সন্দেহ যেটা কাজ করছে, সেটার একটা অবসান করা যেত। নির্বাচনের তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। সরকার নির্বাচন কমিশনকে তার একটা রাজনৈতিক ডিরেকশন তারা বলতে পারেন। রাজনৈতিক দলগুলোর দিক থেকে একটা রাজনৈতিক সাংগঠনিক
প্রস্তুতিটা তারা বিবেচনায় আনতে পারতেন। বিএনপি কিংবা অন্য দলগুলোর নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি যৌক্তিক মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষকও। আমার কাছে এটা যৌক্তিক, বিকজ তারা যে কাজটা চায়, তারা যেটার জন্য রাজনীতি করে, তারা সেটাই চাইতেছে, এর বাইরে তো কিছু চাইতেছে না। তারা চাচ্ছে যে নির্বাচনটা এক্স্যাক্টলি কখন হবে, একদম পিন পয়েন্টে টাইম চাচ্ছে। এটা যে শুধু দলের প্রস্তুতি তা না, নির্বাচন কমিশনেরও প্রস্তুতির ব্যাপার আছে। বারবার বলছে তারা বিচারের তো বিরোধী না, তো আগে বিচার পরে নির্বাচন, এটা আসলে সময় ক্ষেপণেরই একটা কৌশল মাত্র। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের 2 মাস আগে ঘোষণা করা হবে রোডম্যাপ, কিন্তু সরকারের এই অবস্থানের সঙ্গে একমত নয় বিএনপি সহ সমমনা দলগুলো। তারা বলছে রাজপথের চেয়ে আলোচনার টেবিলেই হোক সমাধান। নির্বাচনের জন্য যদি রাজপথে আসতে হয়, এটা তো আমাদের জন্য খুবই বিব্রতকর একটা পরিস্থিতি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ভ্যাটিকান সিটির স্থানীয় সময় শুক্রবার বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন, বলেন দেশবাসীর আস্থা এবং অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। মতবিনিময়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ জামায়াতে ইসলামীর সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আর সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে এতে যোগ দেন 10 সদস্যের প্রতিনিধি দল। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি ফ্যাসিবাদ নিরসনে জামায়াতের ভূমিকার কথা স্বীকার করে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে কাজ চলমান, জাতির আকাঙ্ক্ষা পূরণে কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিশ্বাসযোগ্য ও টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে সহযোগিতা করবে জামায়াত। আরও বলেছেন, দেশের প্রত্যেকটি সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে, কিন্তু আমাদের লক্ষ্য এক। আমরা সকলে মিলে চেষ্টা করছি, আমাদের সকলের সাফল্য নির্ভর করছে আমাদের সকলের প্রচেষ্টার, আন্তরিক প্রচেষ্টার মধ্যে। দেশ, জাতি, মানুষ কল্যাণের জন্য যেটা প্রয়োজন, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজে, সেই পরিবর্তনে, সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐকমত্য পোষণ করে। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রস্তুত ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা। পোপের শেষ বিদায়ের আয়োজনে অংশ নিতে রোম পৌঁছেছেন সরকার, রাষ্ট্রপ্রধান সহ 130 দেশের প্রতিনিধিরা। আর এই মূল আয়োজনে অংশ নেবেন প্রায় 2.5 লাখ মানুষ। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে সেন্ট পিটার্স স্কয়ারের দরজা। পোপের প্রতি শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ জড়ো হয়েছে। নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। ফার্স্ট লেডি মেলানিয়াকে সাথে নিয়ে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এছাড়া রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সহ বিশ্ব নেতারা। অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে রোমে নিয়ে যাওয়া হবে পোপের মরদেহ আর সমাহিত করা হবে ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে। সোমবার ভ্যাটিকান সিটিতে সকাল 7:35 মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা ভরে স্মরণ করবেন ক্যাথলিক এই ধর্মগুরুকে। এর আগে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি জানিয়েছেন, বিশ্ব শান্তি ও মানবতার প্রতীক হিসেবেই পোপের অবদানকে মূল্যায়ন করেন ডক্টর ইউনূস। পোপ ফ্রান্সিসের সাথে একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে প্রেস সচিব জানিয়েছেন, তার আকস্মিক মৃত্যুতে সেটি আর সম্ভব হয়নি, আর এজন্য প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধান শুক্রবার রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেন, দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন। আমাদের চিফ অ্যাডভাইজার আপনারা জানেন যে উনি ওনার সাথে খুবই একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল পোপ ফ্রান্সিসের। ওনারা দুজনই হচ্ছেন মার্জিনালাইজ পিপলদের নিয়ে কাজ করেন। রোম এয়ারপোর্টে উনি সরাসরি চলে যান ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের যে কফিন রাখা হয়েছে ওইখানের সামনে দাঁড়িয়ে উনি তার প্রতি ট্রিবিউট হোমেজ প্রদর্শন করেন, সম্মান প্রদর্শন করেন। বিদ্যুৎ ভবনে এক সেমিনারে কথা বলছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। রাখতে হবে। আমি যদি আজকে করি এক্স এর কন্ট্রাক্টটা শেষ করে দিই,
ধরেন আমি যদি এক্স এর কন্ট্রাক্ট শেষ করি, তার যদি 1200 মেগাওয়াট থাকে, তাহলে তো 1200 মেগাওয়াটের একটা সংস্থান করতে হবে, নাহলে কি হবে? আপনারাই তো আবার এই যে পত্রিকায় লিখবেন যে কি সবাই কি বলে লোডশেডিং এরিয়ে। তো আমি দেখলাম যে সর্বোচ্চ লোডশেডিং হয়েছে এখন পর্যন্ত, এটা অল্প সময়ের জন্য। এই যে এটা আমার হচ্ছে 24 তারিখ, 24শে এপ্রিল। আমাদের উৎপাদন ছিল 16,365 মেগাওয়াট, তার মধ্যে লোডশেডিং হচ্ছে 139 মেগাওয়াট। তো এখন সবাই বলছে যে লোডশেডিংয়ে ভয়াবহ অবস্থা হয়ে গেছে। তো একটু ইয়ে করবেন যে মানে বাংলা তো আমাদের মাতৃভাষা, এবং আমরা খুব ফ্লাওয়ারি ইয়েতে বলতে পছন্দ করি, পত্রিকার পাঠকও হয়তো পছন্দ করবে। যে তো আমি ওই যে সাংবাদিক লিখছি, আমাদের কোথায় কোথায় লোডশেডিং হয়েছে আপনি একটু বলেন, এরপর আর জবাব নেই। ভয়াবহ লোডশেডিং দেশে। কিন্তু যখন বললাম যে হ্যাঁ বলেন কোথায় কোথায় হয়েছে, কি আমি একটু দেখি। একটা জিনিস যেটা আপনারা যারা এনার্জি রিপোর্ট তারা জানেন, কিন্তু বাইরের মানুষ যেটা জানে না, সেটা হচ্ছে যে লোডশেডিংটা হচ্ছে যখন আমার জেনারেশন ক্যাপাসিটি নাই, আমার বিদ্যুৎ উৎপাদন নাই, আমি দিতে পারছি না। কিন্তু এছাড়াও এক জায়গায় একটা ট্রান্সফরমার চলে যেতে পারে, এক জায়গায় একটা ফিউজ উড়ে যেতে পারে, একটা নানান কিছু হতে পারে। এবং আমাকে প্রায় আসে, আমি দেখলাম যে কিছুই না, এটা একটা ট্রান্সফরমার উড়ে গেছে। তো এইটার তো একটা রিপেয়ার করতে একটা সময় লাগবে, তো এটা তো ইয়ে না, বুঝছেন না। আর ভারতের গুজরাটে অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে কমপক্ষে 550 মানুষকে আটক করা হয়েছে। এর মধ্যে আহমেদাবাদ সিটিতে 457 জন, সুরাটে কমপক্ষে 100 জন আটক হয়েছেন। প্রশাসনের দাবি আটককৃতদের বেশিরভাগই বাংলাদেশি। শনিবার ভোরে আহমেদাবাদ সিটিতে ক্রাইম ব্রাঞ্চের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়, আর সুরাটের এই অভিযানে নেতৃত্ব দেয় শহরটির পুলিশ। অভিযোগ, ভুয়া নাগরিকত্বের কাগজপত্র ব্যবহার করে শহরটিতে তারা কাজ করছিল এবং কাশ্মীরের পেহেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর অভিবাসন বিরোধী অভিযান জোরদার করেছে নরেন্দ্র মোদী সরকার। মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্সের রায়েও আসামি ওসি প্রদীপ কুমার দাস ও ইন্সপেক্টর লিয়াকত আলীর সর্বোচ্চ সাজা বহাল রাখতে হবে বলে দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনটির সদস্যরা এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়ে বলেন, 1 মাসের মধ্যে শুনানি শেষ করতে হবে। রায় ঘোষণার পরবর্তী 7 কার্যদিবসের মধ্যেই তা কার্যকর করারও জোর দাবি তোলেন তারা, নতুবা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। অভিযোগ করেন, সিনহা হত্যার বিচার ব্যাহত করতে আইন উপদেষ্টা চেষ্টা করছেন। একই সাথে শিশু আসিয়া, পারভেজ ও তোফাজ্জল হত্যাকাণ্ড সহ জুলাই আগস্টে গণহত্যার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করারও তাগিদ দেন। মেজর সিনহা স্যারের বিচার এবং অন্যান্য যে বিচারগুলো আছে, প্রত্যেকটা বিচার বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক্স ফোর্স অ্যাসোসিয়েশন কাজ করে যাবে ইনশাআল্লাহ। ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসির রায় কার্যকর করতে হবে। যদি এই ফাঁসির রায় কার্যকর না হয়, আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। অকেজো সব যন্ত্রপাতির ছড়াছড়ি চট্টগ্রামের সরকারি 2 হাসপাতালে। মেডিকেলে এমআরআই সেবা বন্ধ 4 বছর। এনজিওগ্রাম এবং ডেমোগ্রাফি মেশিনও নষ্ট। রোগ নির্ণয় পরীক্ষার সব যন্ত্র অচল থাকায় বিপাকে পড়েছেন রোগীরা, আর দালালরা তাদের পাঠাচ্ছে বেসরকারি ল্যাবে। সহকর্মী সিফাতুল ইসলাম জাভেদের তোলা ছবিতে আরেক সহকর্মী মামুনুর রশিদ অফির রিপোর্ট। প্রায় 4 বছর ধরে বন্ধ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের এমআরআই সেবা। জটিল রোগ নির্ণয়কারী আধুনিক এই মেশিন নষ্ট থাকায় বাইরে থেকে দ্বিগুণ ও 3 গুণ দামে পরীক্ষা করতে হচ্ছে রোগীদের। একইভাবে 3 বছরের বেশি সময় ধরে বন্ধ রেডিওলজি ও ইমেজিং। এক্সট্রাগুলো আমরা এখানে করাতে পারি না, করাতে হয় বাইরে, যেটা আমাদের অনেক টাকা খরচ করে আমাদের বাইরে করাতে হয়, সেগুলো অবশ্যই আমাদের জন্য সমস্যা। বাইরে যদি টেস্ট করতে হয় তাহলে তাদের দেখা যায় অতিরিক্ত খরচ হয়, যেটা দেখা যায় ওদের জন্য খুবই কষ্টকর হয়। মেডিকেলের মধ্যে যদি সরকারিভাবে পরীক্ষাটা হইতো তাহলে জনগণ উপকৃত হইতো আর কি। সুপার কন্ডাক্টিভ ম্যাগনেটের যে কুলিং পার্ট, কোল্ড হেড এবং কম্প্রেসার, এগুলো একটু প্রবলেম ছিল। হৃদরোগ নির্ণয়ে অত্যন্ত জরুরি এনজিওগ্রাম মেশিনও নষ্ট পড়ে আছে গত প্রায় 4 বছর ধরে। সচল আছে একটি, সেটির শিডিউল পেতে সময় লাগে 1 মাস পর্যন্ত। বাইরে পরীক্ষায় খরচ পড়ে 2 থেকে 3 গুণ বেশি।
প্রতিদিন আমাদের 15 থেকে 20টা এনজিওগ্রাম, তার সাথে স্ট্যান্ডিং থাকে, পেসমেকার, টিপিএম থাকে, যার কারণে রোগীদের একটা শিডিউলে পড়তে হয়। অনেক বেশি এনজিওগ্রাম রোগীর শিডিউল থাকে। আমাদের দুটা ক্যাথ ল্যাবের মধ্যে একটা ক্যাথ ল্যাব অনেকদিন ধরে কাজ করছে না বিদায় আমাদের একটা ক্যাথ ল্যাব দিয়ে কাজ করতে অনেক হিমশিম খেয়ে যেতে হচ্ছে। সরকারি হাসপাতালে অচল এসব যন্ত্র সারাতে নেই কার্যকর উদ্যোগ। ম্যামোগ্রাফি মেশিন এটা রিপেয়ার পর্যায়ে আছে, এটা আমরা অলরেডি ওই একটা পার্টস পাওয়া যাচ্ছে না, ওটা বিদেশ থেকে আনতে হবে। দুইটা এনজিওগ্রাম আছে, দুইটার মধ্যে একটা অচল একটা সচল আছে, আর একটা এনজিওগ্রাম আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। আরেক সরকারি হাসপাতাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিত্রও একই। রোগ নির্ণয় পরীক্ষার বেশিরভাগ যন্ত্র অচল। আমরা একটা বিড়ম্বনায় পড়ি, কারণ যেসব সিরিয়াস পেশেন্ট আসে তাদেরকে তো এমআরআই করতে হয়, বিশেষ করে যারা স্ট্রোকের পেশেন্ট বা এই জাতীয় যে পেশেন্টগুলো, কিন্তু এমআরআই মেশিন 2019 থেকেই নষ্ট। এসব মেশিনগুলো স্থাপনের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সমন্বিত রক্ষণাবেক্ষণ চুক্তি না থাকায় ওয়ারেন্টি ও সময়সীমার পর এসব মেশিনগুলো মেরামত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে, ফলে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাজীপুরে বন বিভাগের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। সকালে শ্রীপুরের তালতলী এলাকায় এই অভিযানে যোগ দেয় বন বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, 5 আগস্টের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে এই বন বিভাগের জমিতেই অবৈধভাবে বেশ কিছু বসতবাড়ি গড়ে উঠছে এবং বনের জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে কয়েকবার নোটিশও দেওয়া হয়েছিল, কিন্তু স্থাপনা সরিয়ে না নেয় অভিযান পরিচালনা করা হয়। এরই মধ্যে 30টি বসতবাড়ি গুড়িয়ে দেওয়া হয়, আর দখলকৃত জমি পুনরুদ্ধারে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনার কথা রয়েছে। 8টা হতে অভিযান পরিচালনা করা হচ্ছে 3টি আলাদা আলাদা লোকেশনে। বর্তমানেও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং বর্তমানে আমরা অর্ধেকেরও বেশি আমাদের অবৈধ স্থাপনা ইতিমধ্যে উচ্ছেদ করা হচ্ছে। উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন বিজিএমইএ এর ফোরাম নেতারা। পোশাক খাতে উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ এর 35টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 28 মে, আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, প্রত্যাহার করা যাবে 6 মে। ভোটার সংখ্যা 1864 জন। ফোরাম নেতারা বললেন, বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরিতে তারা কাজ করবেন, আর ট্যারিফ ইস্যুর সম্মানজনক নিষ্পত্তি, জ্বালানি সংকট সমাধান, ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকারের সাথেও কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। বলেন, ইউটিলিটি বিল দিয়েও এখন গ্যাস মিলছে না। নির্বাচনের ফোরাম প্যানেল জিতলে এমন পরিবেশ তৈরি করা হবে যেখানে শিল্পের সমস্যা দ্রুত সমাধান হবে। আর ফোরাম আশাবাদী, এই শিল্প উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা প্রদান করবে। বিনিয়োগ বাড়ানোর বিষয়টিকেও তারা প্রাধান্য দিচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে যে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার হলো পলিসি প্রতিনিয়ত পরিবর্তন হয়। আমরা সরকারের সাথে কাজ করব, পোশাক শিল্পর জন্য যে পলিসিগুলো দেওয়া হবে সেগুলো যেন টেকসই পলিসি দেওয়া হয়। একদিকে ট্যারিফ ইস্যু, আরেকদিকে আমাদের ইউটিলিটি ক্রাইসিস, ইউটিলিটি বিল বেড়ে গেছে, ইউটিলিটি বিল দিয়েও আমরা গ্যাস পাচ্ছি না। সো এসব ক্ষেত্রে আমরা কাজ করব, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করব, আমরা গভর্নমেন্টের সাথে বসবো কিভাবে আমরা একটা লং টার্ম সুবিধা দিতে পারি। আমরা আশা করি আমরা যে ক্রাইসিসগুলো এখন চলছে সেই ক্রাইসিসগুলো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট অতি শীঘ্রই সলভ করার চেষ্টা করবে। ঝকমারি এই শহরে 5 তারকা হোটেলের কমতি নেই। মধ্যবিত্তের জন্যও আছে কত কত, যেখানে গুনতে হয় 1000 থেকে 20,000 টাকা পর্যন্ত। কিন্তু একেবারে শ্রমজীবী যারা, তাদের সাধ্য কি হয়? শুনব ভিন্নধর্মী এক ভাসমান হোটেলের কথা। নদীর বুকে ভেসে থাকা যে হোটেলে থাকা যাবে মাত্র 50 টাকায়। বুড়িগঙ্গা তীরের সেই ভাসমান আবাসিক হোটেলের খবর জানবো সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছ থেকে। আর ছবি তুলেছেন আরেক সহকর্মী রাকিবুল ইসলাম রাকিব। প্রথম দেখায় ট্রলার ভেবে যে কেউই ভুল করতে পারে, তবে কোনোটিরই কোনো ইঞ্জিন নেই, নেই কোনো গন্তব্য। বাবুবাজার সেতুর ঠিক নিচেই বুড়িগঙ্গার বুকে ঠায় দাঁড়িয়ে এসব কাঠামো। গত 40 বছর ধরে এই নৌযানগুলোই ব্যবহার করা হচ্ছে আবাসিক হোটেল হিসেবে। চলুন ঘুরে দেখি চমকে দেওয়ার মতো এসব হোটেল। ভাসমান এ সকল দোতলা হোটেলগুলোর প্রতিটিতেই রয়েছে 50টি করে কেবিন। দৈর্ঘ্য ও প্রস্থে কেবিনগুলো 6 ফুট বাই 4 ফুট। থাকতে হলে প্রতি রাতে গুনতে হবে 120 থেকে 150 টাকা পর্যন্ত। রয়েছে বিছানা, বালিশ, মশারি, ফ্যান ও লাইটের ব্যবস্থা। শুধু কি কেবিন,
এক রাতের জন্য 50 টাকার বিনিময়ে থাকছে ঢালা বিছানার ব্যবস্থা। হোটেল মালিকদের দাবি, দেশে এর থেকে সাশ্রয়ী কোনো আবাসিক হোটেল নেই। বাথরুম টয়লেট আছে, লো কমোড, এখানে তো আর হাই কমোড না আর অ্যাটাচড বাথরুমও না, কিন্তু ঘটনা হয়েছে কি যে এখানে হলো আপনার ওই সিরিয়ালের বাথরুম। হ্যাঁ, এখানে মনে করেন কি যে নিচতলায় আমার নিচতলায় 2টা বাথরুম আছে, দোতলায় একটা আছে। যুগের সাথে তাল মিলিয়ে সেবার মানও উন্নত হচ্ছে। এসব হোটেলে থাকছে ওয়াইফাই, ফিল্টার পানি ও মোবাইল চার্জিং সেবা। ডালা বেচতে হলো 50 টাকা। রুমের মধ্যে কি আছে? সব কিছু আছে, লাইট, ফ্যান, তোষক, তারপরে চাদর। এই 5টি হোটেলের প্রায় সবাই নিয়মিত গ্রাহক। কেউ 6 মাস ধরে, কেউ বা থাকছেন 5 বছরেরও বেশি সময়। এরা থাকার উদ্দেশ্য হয়েছে এটাই ভাই, আমি উপরে একটা দেয়া গেছে, উপরে একটা রুম নিতে গেলে দেয়া গেছে আমার একটা রুমের অ্যাডভান্স করতে হয়, 1 মাসে 2 মাসের অ্যাডভান্স করতে হয়, তারপরে নিজের বেডিংপত্র যা লাগে, ফ্যান, লাইট সব নিজের কিনতে হয়। ডালা 60 টাকা, 4 জন 8 জন শুতে পারবো। 30-35 বছর বেশি আবার আহি যায়, টিয়াওয়াকির মতো আহিয়া যায়। মশার উপদ্রব ও গরমের বিষয়টি বাদ দিলে হোটেলগুলোতে থাকতে খুব একটা সমস্যা হয় না বলে জানান গ্রাহকেরা। তবে এসব হোটেলগুলোতে থাকতে পারবেন না কোনো নারী। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।